আজ আমরা ইউজিসি নেট পেপার 1-এর ইউনিট 2 রিসার্চ অ্যাপটিটিউড এই ইউনিটটি থেকে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো স্যাম্পলিং অর্থাৎ নমুনা দল নির্বাচন। রিসার্চের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হলো এই বিষয়টি অর্থাৎ স্যাম্পলিং। তো চলো আজকে আমরা একে একে এই স্যাম্পলিং সংক্রান্ত বিশদে জানব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখো, তাহলে আশা করি এই বিষয় সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা তৈরি হবে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। প্রথমে আমরা জেনে নেব যে আর স্যাম্পলিং বলতে আসলে আমরা কি বুঝি, অর্থাৎ নমুনা দল বলতে আমরা কি বুঝি। দেখো, কোনো একটা বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে যখন অনুসন্ধান কার্য সম্পন্ন করে মোট যে রাশি বা বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায় তাকে আমরা পপুলেশন বলি বা জনসমষ্টি বলি। অর্থাৎ জনসমষ্টি কি জিনিস? জনসমষ্টি হলো আমরা পুরো সম্পূর্ণ যে কাজটা করছি, অর্থাৎ একটা কাজ করতে গিয়ে মোট যে রাশি পাচ্ছি বা মোট যে তথ্য পাচ্ছি সেইটাই হলো পপুলেশন। অর্থাৎ আমরা যার ওপর ভিত্তি করে কাজ করছি, সম্পূর্ণ এরিয়া, আমাদের কাজের সম্পূর্ণ এরিয়াটাই হলো পপুলেশন। এইবার সমস্যা কি হয়, আমাদের এই কাজের এরিয়া বা কাজের ক্ষেত্র অনেক সময় যথেষ্ট পরিমাণে বিস্তৃত হয় বা অনেক বেশি হয়, বড় হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ পপুলেশন বা জনসমষ্টি নিয়ে আমাদের কাজ করা খুবই অসুবিধাজনক হয়ে পড়ে। তখন আমরা কি করি যে কিছু অংশ, অর্থাৎ পপুলেশনের কিছু অংশ নিয়ে আমরা কাজ করি। এই যে পপুলেশনের থেকে কিছু অংশ তুলে আনলাম এবং তা নিয়ে আমরা আমাদের রিসার্চ কাজ চালিয়ে যাব। এই বিশেষ নির্বাচিত অংশই হলো আমাদের স্যাম্পল বা নমুনা। অর্থাৎ আমরা নমুনা বলতে কি বুঝছি? পপুলেশন থেকে অর্থাৎ জনসমষ্টি থেকে যে নির্বাচিত অংশ নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ আমাদের রিসার্চ চালাবো, গবেষণা চালিয়ে যাব, তাকেই আমরা বলছি নমুনা বা নমুনা দল। সমগ্র পপুলেশনের ওপর কাজ না করে স্যাম্পেলের ওপর কাজ করলে অর্থের সাশ্রয় হয়। অর্থাৎ এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে আমরা যদি এমনটা করতাম যে একটা বিস্তীর্ণ অঞ্চলের ওপর, ধরো আমি একটা উদাহরণ হিসাবে বললাম যে আমরা একটা বিস্তীর্ণ অঞ্চল বলতে আমরা ধরে নিই যে আমরা পুরো পশ্চিমবঙ্গের মানুষের ওপর একটা গবেষণা কাজ চালাবো, যে বিভিন্ন অঞ্চলের মানুষের খাদ্যাভ্যাস বা ধরো বিভিন্ন অঞ্চলের মানুষের শিক্ষার হার কতটা ইত্যাদি নিয়ে আমরা গবেষণা চালাবো। এবার পুরো পশ্চিমবঙ্গ নিয়ে আমাদেরকে যদি গবেষণা করতে হয় এবং প্রত্যেকের কাছে পৌঁছাতে হয়, তাহলে আমাদের যেমন অর্থের প্রয়োজন হবে তেমন পরিশ্রম হবে এবং সাথে সাথে প্রচুর পরিমাণে সময়ও প্রয়োজন। এই সবগুলো থেকে যদি আমাদেরকে রেহাই পেতে হয়, তাহলে আমাদের যদি একটা নমুনা দল গঠন করি, অর্থাৎ বিভিন্ন অঞ্চলের মানুষকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে তুলে আনি এবং তার থেকে আমরা গবেষণা চালাই, তাহলে সেক্ষেত্রে আমাদের নমুনা দলের বেশ সুবিধা রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যেমন অর্থের সাশ্রয় হবে, পরিশ্রমও কম হবে এবং তার সাথে সাথে সময়ও বাঁচবে এবং আমাদের শুদ্ধতাও বৃদ্ধি পাবে, অর্থাৎ অ্যাকুরেসি বৃদ্ধি পাওয়ারও একটা সম্ভাবনা থাকবে। দেখা যায় কি, আমাদের বিস্তীর্ণ অঞ্চল নিয়ে কাজ করতে গেলে তথ্য এত সংখ্যায় বেশি হয়ে যায় যে তা নিয়ে হিসেব নিকেশে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু এক্ষেত্রে যদি স্যাম্পল নিয়ে কাজ করি, তাহলে তথ্যের পরিমাণ তুলনামূলক কম হবে এবং ভুল হওয়ার সম্ভাবনাও অনেকটা কমবে। তার আগে আমি তোমাদেরকে বলে নিই, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করতে ভুলো না এবং ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, তাদেরও খুব কাজে লাগবে। তাহলে চলো এবার আমি তোমাদের স্যাম্পলিংয়ের বিভিন্ন ভাগগুলো সম্পর্কে বলি, একটু মনোযোগ সহকারে দেখে নাও। প্রথমেই আমরা দেখছি যে নমুনা দলকে দুটো ভাগে ভাগ করেছে। কি ভাগে ভাগ করেছে? প্রথমে আমরা 1 নম্বরে দেখছি যে এখানে 1 নম্বরে আছে প্রবাবিলিটি স্যাম্পলিং। অর্থাৎ প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা কোনগুলোকে বলবো সেগুলো আমরা একটু পরে বিস্তারিত জানবো। আর এরপরে রয়েছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। অর্থাৎ আমরা দেখছি স্যাম্পলিংকে দুটো ভাগে ভাগ করেছে, প্রবাবিলিটি স্যাম্পলিং আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এইবার আমরা প্রথমেই দেখে নেব যে প্রবাবিলিটি স্যাম্পলিং সম্পর্কে এখানে প্রথমে বিস্তৃত বলেছে এবং প্রবাবিলিটি স্যাম্পলিং এর বিভিন্ন ভাগগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে দেখে নেব। প্রবাবিলিটি স্যাম্পলিং তাহলে কি? প্রবাবিলিটি স্যাম্পলিং হলো এমন একটি পদ্ধতি যা কোনো ব্যক্তি বা উপাদানের নমুনা দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাকে বোঝায়।
এই পদ্ধতিতে কাজ করার নির্দিষ্ট কয়েকটি শর্ত আছে। আচ্ছা, শর্তগুলো আমরা এখনই পড়বো, তার আগে আমি বলে নিই যে প্রবাবিলিটি স্যাম্পলিং হলো এমন একটি পদ্ধতি, অর্থাৎ এখানে ব্যক্তি বা উপাদান নমুনা দলে যে অন্তর্ভুক্তি হবে, অর্থাৎ আমি একটা বিস্তীর্ণ পপুলেশন থেকে আমি নমুনা তুলে আনবো, সেই যে নমুনা সংগ্রহ করার যে সম্ভাবনা সেটাই হলো প্রবাবিলিটি বা প্রবাবিলিটি স্যাম্পলিং। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো এই প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে কিন্তু গবেষক অর্থাৎ যিনি গবেষণা করছেন তার মতামত খুব একটা, তার ব্যক্তিগত মতামত খুব একটা এখানে কিন্তু প্রভাব বিস্তার করে না। অর্থাৎ এখানে এই প্রবাবিলিটি স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো যে পুরো যে পপুলেশন আছে, জনসমষ্টি, সেখান থেকে নমুনা দলে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা সকলের ক্ষেত্রে সমান থাকবে। এবার আমরা দেখে নিই যে প্রবাবিলিটি স্যাম্পলিং এর কিছু যে কাজ করার শর্ত রয়েছে সেগুলো তোমরা এই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা একটু পজ করে দেখে নাও। এরপরে আমরা প্রবাবিলিটি স্যাম্পলিং এর বিস্তারিত জেনে নেব, বা ভাগগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা একে একে দেখে নেব। দেখো, এখানে প্রবাবিলিটি স্যাম্পলিং এর যে ভাগগুলো দেখানো হয়েছে তার মধ্যে প্রথমেই দেখানো হয়েছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। এইবার এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলতে আমরা কি বুঝি, এখানে দুটো উদাহরণের মাধ্যমে বুঝবো, বা আরো ভালোভাবে বলা যায় যে এর সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর বিভিন্ন ভাগগুলো সম্পর্কে বলি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আসলে কি। প্রথমে যে ভাগটার কথা বলা হয়েছে সেটা হলো লটারি মেথড। এই লটারি মেথড কি, পপুলেশনে অন্তর্ভুক্ত প্রতিটি একককে নাম বা সংখ্যার দ্বারা চিহ্নিত করে উত্তমভাবে মেলাতে হবে এবং পরে স্যাম্পেলে যতজন নির্বাচিত করা হবে তাকে এক এক করে তুলতে হবে। অনেকটা আমি বলি যে তুমি ধরো 10 জন, তোমার কাছে একটা 10 জনের নাম আছে, কিন্তু তোমাকে চুজ করতে হবে মাত্র 3 জন, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড তোমাকে বেছে নিতে হবে। এবার তুমি কি করলে, 10 জনের নাম একটা কাগজে লিখে পুরো ভালো করে মিশিয়ে নিলে, যে ওপর থেকে যাতে বোঝা না যায় যে কোন কাগজে কার নাম লেখা আছে। এইবার তুমি কি করলে যে অন্য একজনকে দিয়ে, বা যিনি এই লটারির সাথে অন্তর্ভুক্ত নয় এমন একজনকে দিয়ে তুমি বললে যে এখান থেকে পরপর 3টে কাগজ বেছে নাও, প্রথমে যে আসবে সে 1, পরে যে আসবে সে 2, তারপরে লাস্টে যা কেউ তুলবে সে 3। অর্থাৎ যিনি তুলছে তিনি জানে না যে কোন কাগজে কি লেখা আছে। অর্থাৎ এইটা হলো লটারি মেথড, যেখানে এই 10 জনকে নিয়ে আমরা কাজ করছিলাম, অর্থাৎ 10 জনেরই সমান সম্ভাবনা ছিল ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার। তাহলে লটারি মেথড এই বিষয়টা খুবই সহজ। তাহলে এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখে নিই যে র্যান্ডম তালিকা পদ্ধতি, এই জিনিসটা আসলে কি। র্যান্ডম তালিকা পদ্ধতিও আসলে লটারি মেথডেরই একটা বিশেষ ভাগ, যেখানে একটা টেবিল ব্যবহার করা হয়। অর্থাৎ বর্তমান ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এই লটারিগুলো করা হয় কম্পিউটারের মাধ্যমে। অর্থাৎ যখন দেখা যাবে যে আমাদের 10 জনকে নিয়ে কাজের বদলে 1000 জন কি 1 লাখ লোকজনকে নিয়ে কাজ করতে হচ্ছে, তখন এতগুলো নাম তো আমি কাগজে লিখে এইভাবে মিশিয়ে সেটা থেকে লটারি করা খুব একটা সহজ উপায় না। তখন আমরা কি করি যে কম্পিউটারের সমস্ত নামগুলোকে এন্ট্রি করি এবং কম্পিউটার থেকে অটোমেটিক পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে আমরা নির্বাচিত করি ফার্স্ট সেকেন্ড থার্ড, বা যতজনকে আমাদের সংগ্রহ করতে হবে সেইগুলো আমরা কম্পিউটারের মাধ্যমে নির্বাচিত করি র্যান্ডম সিলেকশনের মাধ্যমে। অর্থাৎ কি হলো যে একটা টেবিল তৈরি করা হলো, একটা চার্ট তৈরি করা হলো, প্রত্যেকের যতজন 1000 জন থাকলে 1000 জনের একটা চার্ট তৈরি করা হলো, এবং ধরা যাক আমার সেখান থেকে 10 জনকে বেছে নিতে হবে। এবার কম্পিউটারের সফটওয়্যারকে ইনস্ট্রাকশন দেওয়া হলো র্যান্ডামলি যে কোনো 10 জনকে বেছে নিতে। তো কম্পিউটার নিরপেক্ষভাবে র্যান্ডম, অর্থাৎ কোনো কিছু বিবেচনা না করেই র্যান্ডম মেথডে সেখান থেকে 10 জনকে সিলেক্ট করে দেবে। অর্থাৎ আমাদের স্যাম্পেল খুব সহজেই তৈরি হয়ে গেল, এবং এখানে দেখা যাচ্ছে যে ওই 1000 জনেরই সমান সম্ভাবনা ছিল আমাদের স্যাম্পেলে অন্তর্ভুক্ত হওয়ার। এবার এই র্যান্ডম স্যাম্পলিং এর পাশাপাশি এর কিছু সুবিধা আছে, তোমরা সুবিধাগুলো এই ভিডিও পজ করে অবশ্যই পড়ে নিও। আমি পরের টপিকে চলে যাচ্ছি। র্যান্ডম স্যাম্পলিং এর এখানে সুবিধার পাশাপাশি অসুবিধাও বেশ কিছু দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আমরা র্যান্ডম স্যাম্পলিং বলতে কি বুঝলাম তাহলে আরেকবার একটু ক্লিয়ার হয়ে যাক। র্যান্ডম স্যাম্পলিং হলো কোনো কিছু বিচার বিবেচনা না করে সকল যে পপুলেশন তার থেকে প্রত্যেকের অন্তর্ভুক্ত হওয়ার সমান সুযোগ থাকবে, এমনটাই হলো লটারি মেথড। এবং লটারি মেথডেরই একটা আধুনিক বা উত্তম
উপায় হলো র্যান্ডম তালিকা মেথড বা র্যান্ডম টেবিল মেথড। এইগুলো কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মধ্যে পড়ছে। এইবার আমরা আরেকটা জিনিস দেখে নিই, অপর একটি ভাগ যেটা প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যেই পড়ছে, এটি হলো স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। দেখো এটাও র্যান্ডম স্যাম্পলিং, কিন্তু আগে স্ট্র্যাটিফাইড এই নামটা জুড়ে দিয়েছে। এই কথাটার অর্থাৎ এর মাধ্যমে কি বোঝাতে চাইছে, এই পদ্ধতিতে পপুলেশনকে সমজাতীয় কয়েকটি দলে ভাগ করা হয় এবং পরে প্রতিটি দল থেকে র্যান্ডম স্যাম্পল সংগ্রহ করা হয় এবং সমগ্র পপুলেশনকে 2 বা তার বেশি স্তরে স্ট্র্যাটা এতে ভাগ করা হয়। এই স্ট্র্যাটিফাইড এই কথাটা এসছে স্তর বা স্ট্র্যাটা এই শব্দটা থেকে। এখানে কি হয়, সমগ্র পপুলেশনকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে ফেলা হলো এবং তার থেকে আমি র্যান্ডম মেথডে আমি স্যাম্পল সংগ্রহ করব। র্যান্ডম মেথড কি, ওই যে লটারি মেথড বা সিম্পল টেবিল মেথড, যেখানে পুরো তালিকা থেকে আমি বা কম্পিউটার বেছে নেবে কোনো কিছু ভাবনা বিবেচনা না করেই, যে বা কারো প্রতি পক্ষপাতিত্ব না করেই বেছে নেবে, সেটাই হলো র্যান্ডম স্যাম্পলিং। এখানে র্যান্ডম স্যাম্পলিংটা প্রয়োগ করার আগে আমি কি করছি, পপুলেশনটাকে বেশ কতগুলো ভাগে ভাগ করে নিচ্ছি। অর্থাৎ দেখো একটা জিনিস বলা হলো যে একটা স্কুল থেকে 10 জন বাচ্চাকে কোথাও একটা প্রতিযোগিতাতে পাঠানো হবে। এইটা হলো স্কুলে ইনস্ট্রাকশন গেল যে তোমাদের স্কুল থেকে 10 জনকে পাঠাতে হবে। এইবার স্কুলের টিচাররা কি করবে, তাহলে যদি র্যান্ডম মেথডে সিলেক্ট করতে চায় তাহলে দেখা গেল কি যে 10 জনই ক্লাস 10 থেকে চলে গেল, বা 10 জনই 9 থেকে চলে গেল, বা এমন হলো যে 5 জন 6 থেকে গেল, 5 জন 7 থেকে গেল, আর বাকি ক্লাসের কেউ চান্স পেল না। এইরকম একটা সম্ভাবনা থাকছে। তাহলে এর একটা বিকল্প উপায় বের করতে হবে। তার জন্য স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং বেশ হেল্পফুল। কিভাবে, এখানে করা হলো কি, প্রত্যেকটা ক্লাসকে একটা করে স্তরে ভাগ করা হলো, অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা আলাদা আলাদা স্তর। এবার ঠিক করা হলো প্রত্যেকটা ক্লাস থেকে 2 জন করে সংগ্রহ করা হবে। এইবার ক্লাস 10 থেকে 2 জন নেওয়া হলো র্যান্ডম মেথডে, অর্থাৎ এটা দেখা হলো না যে কে ফার্স্ট হয় বা কে লাস্ট হয়, কে পড়াশোনায় মাঝামাঝি, এটা দেখা হলো না। ক্লাস 10 থেকে জাস্ট 2 জনকে নিয়ে নেওয়া হলো। একইভাবে ক্লাস 9 থেকে 2 জন, 6 থেকে 2 জন, 5 থেকে 2 জন, 7 থেকে 2 জন, 8 থেকে 2 জন, এইভাবে নিয়ে 10 জন সম্পন্ন করা হলো। অর্থাৎ এতে কি হলো যে প্রত্যেক ক্লাসের প্রতিনিধি স্কুলের হয়ে অংশগ্রহণ করার সুযোগ পেল এবং কোনো ক্লাসের প্রতিনিধি বাদ গেল না। তাহলে আমাদের স্যাম্পলিংটা আরেকটু ভালো হলো। শুধুমাত্র র্যান্ডম স্যাম্পলিং করলে দেখা যাচ্ছিল যে শুধুমাত্র হয়তো কোনো একটা পার্টিকুলার ক্লাস থেকেই সবাই চলে গেল, বাকিরা কেউ অংশগ্রহণের সুযোগ পেল না। তাহলে এই অসুবিধাটা দূর করা গেল স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংয়ে। তাহলে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং কি করছে, প্রথমে পুরো পপুলেশনটাকে কতগুলো স্তরে ভাগ করছে এবং প্রত্যেকটা স্তর থেকে র্যান্ডম স্যাম্পলিং মেথডে আমরা স্যাম্পল সংগ্রহ করছি। তাহলে এবার আমরা পরের ভাগটা দেখে নেব। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এর এখানে কিন্তু যেমন কিছু উদাহরণ দিয়েছে। ধরো একটা ক্লাস থেকেই, আমি যেমন এটা অনেকগুলো ক্লাস নিয়ে বোঝালাম, যেমন একটা ক্লাস থেকেই, বা এখানে যে উদাহরণটা দিয়েছে আমি সেটাই তোমাদেরকে পড়ে শোনাই। যেমন ধরো মেল ফিমেল অর্থাৎ পুরুষ মহিলা দুটো ভাগ করেছে, আবার এই ভাগগুলোকেও আবার কতগুলো ভাগ করা হলো যে মেল গ্র্যাজুয়েট, ফিমেল গ্র্যাজুয়েট, মেল নন গ্র্যাজুয়েট, ফিমেল নন গ্র্যাজুয়েট। অর্থাৎ কোনো অঞ্চলের জনবসতির কোন স্তরে কতজন পুরুষ শিক্ষিত, কতজন পুরুষ গ্র্যাজুয়েট না, কতজন মহিলা গ্র্যাজুয়েট, কতজন মহিলা গ্র্যাজুয়েট না, এই ধরনের গবেষণার ক্ষেত্রে এই ভাগগুলো করে নিয়ে তারপরে স্যাম্পলিং কালেকশন করলে কি হবে যে প্রত্যেকটা স্তর থেকেই আমার প্রতিনিধি পাবো এবং তাতে আমাদের তথ্য সংগ্রহ করতে বেশ সুবিধাই হবে। এবার তোমরা চাইলে ভিডিওটা পজ করে এই ডিটেলস পড়তে পারো এবং এর ভিন্নগুলো দেখতে পারো। এখানে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংকে দুটো ভাগে ভাগ করা আছে, বলা আছে। একটা হলো প্রপোর্শনেট অর্থাৎ আনুপাতিক। আমি যে ক্লাসের উদাহরণটা দিলাম, অর্থাৎ প্রত্যেক ক্লাস থেকে দুজন করেই সংগ্রহ করে 10 জন পূর্ণ করা হয়েছিল, তাহলে এইটা হবে আনুপাতিক, অর্থাৎ সব জায়গা থেকে যতগুলো স্তর বানিয়েছি প্রত্যেকটা স্তর থেকে সমান সংখ্যক স্যাম্পল কালেক্ট করা হয়েছে। আরেকটা হয় নন প্রপোর্শনেট বা ডিসপ্রপোর্শনেট, এখানে লেখা রয়েছে। এখানে কি হয় যে প্রত্যেকটা স্ট্র্যাটা থেকে সমান সংখ্যক
বা সমান হারে নমুনা সংগ্রহ করা হয় না, প্রয়োজন মতো কম বেশি সংগ্রহ করা হয়। এবার আমরা এর পরের এইখানে এদের বিস্তৃত সুবিধা অসুবিধাগুলো লেখা আছে, তোমাদের আবার বলছি যে প্রয়োজনে তোমরা পজ করে লিখে নিতে পারো বা নোট ডাউনও করতে পারো, এইগুলো খুবই কাজের। এরপরে আমরা এরিয়া স্যাম্পলিং বা ক্লাস্টার স্যাম্পলিং, এটাও কিন্তু প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যেই পড়ছে, এইটা আমরা একটু বিস্তারিত দেখে নিই। এরিয়া স্যাম্পলিং বা ক্লাস্টার স্যাম্পলিং বলতে কি বোঝায়? এতক্ষণ আমরা যে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংটা পড়ছিলাম, এটা কি হচ্ছে, ধরো কিছু লোককে আমরা বিভিন্ন ভাগে ভাগ করছিলাম, কিন্তু এমন যদি হয় যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কী ধরনের ভাষাভাষী লোক আছে বা তাদের বাংলা ভাষার যে আঞ্চলিকতা আছে তা নিয়ে আমরা গবেষণা করতে চাইছি। এইবার আমরা পুরো পশ্চিমবঙ্গ নিয়ে তো গবেষণা করা সম্ভব না, এত লোক, 10 কোটির ওপরে লোকজন, তাহলে আমাদের স্যাম্পল তৈরি করতে হবে। তাহলে আমরা কি করলাম যে আমরা যদি র্যান্ডম মেথডে স্যাম্পল কালেক্ট করতে শুরু করি, তাহলে দেখা গেল যে সব মানুষ কলকাতা থেকেই আমরা স্যাম্পল কালেক্ট করে ফেললাম, বা সব দার্জিলিং থেকে স্যাম্পল কালেক্ট করে ফেললাম, বা দুটো একটা জায়গায় থেকেই স্যাম্পল কালেক্ট হলো, পুরো পশ্চিমবঙ্গের লোক কি আমি সংগ্রহ করলাম না। তাহলে এইটা ওভারকাম করার জন্য, এই অসুবিধা কাটানোর জন্য তোমরা বলবে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং করলেই হয়, কতগুলো স্তরে ভাগ করে নেওয়া। এক্স্যাক্টলি এই কতগুলো স্তরেই ভাগ করা হয়, কিন্তু এইটা যেহেতু কোনো বিস্তীর্ণ ভৌগোলিক অঞ্চলকে ভাগ করা হচ্ছে, তাই আমরা একে বলি এরিয়া স্যাম্পলিং বা ক্লাস্টার স্যাম্পলিং। তাহলে তোমরা মনে রাখবে যে শহর অঞ্চল, গ্রাম অঞ্চল বা কোনো রাজ্য দেশকে যে ভাগ করে স্যাম্পলিং করা হয়, তখন তাকে বলবো আমরা ক্লাস্টার বা এরিয়া স্যাম্পলিং। কিন্তু এইটাই যদি জনগণ বা মানুষের মধ্যে সংখ্যায় ভাগ করা হয়, তাহলে তখন আমরা বলবো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। তাহলে এরিয়া স্যাম্পলিং আমরা কি বুঝলাম? সাধারণত এই পদ্ধতিতে ভৌগোলিক অঞ্চল যেমন শহরাঞ্চল, গ্রাম অঞ্চল, রাজ্য ইত্যাদি অনুসারে একটি নির্দিষ্ট মানচিত্র তৈরি করা হয়, এটাকেই বলা হয় আমাদের স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। এবং এরপরে আমরা সেই একইভাবে র্যান্ডম স্যাম্পল মেথডের এই স্যাম্পল নির্বাচন করব। তোমরা বিস্তৃত অবশ্যই পজ করে বিস্তৃত পড়তে পারো এবং প্রয়োজনীয় নোট ডাউন অবশ্যই করতে পারো। এখানে সমস্ত সুবিধা অসুবিধাগুলো পরপর লেখা রয়েছে। তাহলে আজ আমরা এই ভিডিওতে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের বিস্তৃত ভাগগুলো সম্পর্কে জানলাম। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা থেকে থাকে, তোমরা ভিডিওগুলো ব্যাক করে আবার পুনরায় দেখো, আশা করি বুঝতে পারবে। ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমরা নোট ডাউন করে নিতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের বিস্তৃত ভাগগুলো সম্পর্কে জানবো। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করতে ভুলো না, যাতে ভিডিও আপলোড করলে সাথে সাথে তোমরা পেয়ে যাও। ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের সাথে, বন্ধুদেরও খুব হেল্প হবে। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো। ধন্যবাদ।